সকাল সকাল ৬টা বেজে ৩ মিনিট। বাহিরে তখন নিস্তব্ধ এক পরিবেশ, যেন প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস ফেলে দিন শুরু করছে। পূর্ব আকাশে নরম সোনালি আলো ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা জেগে উঠেছে, কখনো শালিক, কখনো দোয়েল, আবার কখনো চঞ্চল কাকের ডাক ভেসে আসছে দূরের দিগন্ত থেকে। পুকুরের জলে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা পালকের রাজহাঁসের দল, মাঝে মাঝে তারা সম্মিলিতভাবে ডাকছে, একটি অদ্ভুত কিন্তু সুরেলা সঙ্গীত সৃষ্টি করে চলেছে তারা। মির্জা বাড়ির আঙিনায় বিশাল শিউলি গাছটি যেন রাতে তার সমস্ত ফুল ঝরিয়ে দিয়েছে। মুক্তার দানার মতো ঝরে পড়া সেই শিউলি ফুলগুলি আঙিনার চারপাশে ছড়িয়ে এক অভূতপূর্ব শুভ্রতায় ঢেকে দিয়েছে পুরো মাটি। সেই স্নিগ্ধ ফুলের সুবাসে মুগ্ধ করছে চারদিক। বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি, তবু সেই প্রশান্তির পর্দা ভেদ করে ভেতর থেকে ভেসে আসছে অস্থিরতা। মির্জা বাড়ির অভ্যন্তরে তখন ভিন্ন এক দৃশ্য। বাইরের প্রশান্ত প্রকৃতির বিপরীতে ভিতরে বিরাজ করছে উৎকণ্ঠা আর কান্না। নারীকণ্ঠে এক দীর্ঘশ্বাসে ভেসে আসছে আকুল হাহাকার, কারো মা, কারো বোন, অথবা প্রিয়জনের জন্য কেঁদে চলেছে তারা। কখনো গলা চেপে কান্না, আবার কখনো হঠাৎ চিৎকার করে উঠে বুক চাপড়ে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি ছড়িয়ে গেছে সেই কান্নার তরঙ্গ। বাড়ির পুরুষরা একে একে জড়ো হচ্ছে, কেউ মাথা নিচু করে বসে, কেউ বা পায়চারি করছে নীরবে, কেউ ফোনে কথা বলছে উৎকণ্ঠার কণ্ঠে। আর সেই সবকিছুর মাঝখানে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে এই রাজকীয় বাড়িটিকে, যেন একটা নিঃশব্দ ঝড় তার আগমনের বার্তা দিয়ে যাচ্ছে এই শান্ত সকালেই। রোকসানা মেয়েকে এক ঝলকে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না। এক রাতের আতঙ্ক, উৎকণ্ঠা, শূন্যতা সব একত্র হয়ে বুক ফাটানো কাঁদনে পরিণত হয়। ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে, বারবার বলে, তুই ভালো আছিস মা, তোর কিছু হয়নি তো? তোকে কিছু হলে আমি বাঁচতাম না। আর ইচ্ছে, মায়ের সান্নিধ্যে এসে যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুকের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা, দুঃস্বপ্ন একসাথে ঝরে পড়ে অশ্রু হয়ে। ইচ্ছে ও কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। দূরে একটু আড়ালে দাঁড়িয়ে ইনায়েত ও রফিক তালুকদার, চোখে এক ধরনের কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে হৈমন্তী ও ধূসরের দিকে। তাদের মুখভঙ্গিতে অসন্তোষ আর সন্দেহ স্পষ্ট। ঠিক তখনই হৈমন্তী ধীরে ধীরে এগিয়ে আসে ধূসরের দিকে। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, এক ঝটকায় ধূসরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়, এমনভাবে যেন সব রাগ, অভিমান, অসহায়তা, সবকিছু সেই এক চরে ঢেলে দেয়। হঠাৎ ছন্দপতন ঘটে যায় পরিবেশে। রোকসানা আর ইচ্ছে থমকে যায় হৈমন্তীর এমন কাণ্ডে। ইচ্ছে মাথা তুলে তাকিয়ে দেখে ধূসরের গাল লাল হয়ে উঠছে, কিন্তু চোখে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু গভীর, নীরব এক দৃষ্টি, যা কিনা কারো চোখ এড়িয়ে যায় না। আলো আধারিতে ভরা ঘরের এক কোণে দাঁড়িয়ে ধূসর, চোখে রাজ্যের ক্লান্তি, হৃদয়ে ঝড়। এমন সময় ওপাশ থেকে হৈমন্তীর ভারী কণ্ঠে কথাগুলো শোনা যায়, কিন্তু কণ্ঠে অভিমান নয়, যেন বিস্ময়, যেন বুকফাটা যন্ত্রণা। তুমি ইচ্ছেকে উদ্ধার করতে গিয়েছিলে ধূসর, তাহলে কেন বিয়ে করলে? চোখ ভিজে ওঠে হৈমন্তীর, ঠোঁট কাঁপে। তুমি কি একবারও মনে করনি, তোমার বাবা মা এখনও বেঁচে আছে? আমরা আছি ধূসর, আমাদের সম্মান, আমাদের সমাজ, কিছুই মনে পড়ল না তোমার? ধূসর চুপ করে থাকে, বুকের ভেতর আগুন জ্বললেও ঠোঁট থেমে থাকে। অনেক কিছু বলতে চায়, কিন্তু মা কে ঠিক এমন সময়ে ভেঙে দিতে চাই না ধূসর। তবু সেই নীরবতা ভেঙে ফেলে হৈমন্তী নিজেই, এবার আর্তনাদের মতো গর্জে ওঠে। ইচ্ছেকে ডিভোর্স দেবে? আমি মীরাকে কথা দিয়েছি, তোমার বিয়ে ওর সাথেই হবে। আমি এই বিয়ে মানি না ধূসর, কিছুতেই না। ধূসরের চোখ মুহূর্তেই লাল হয়ে যায় মায়ের এমন কথাই, যেন চোখের সামনে কেউ তার অস্তিত্বকে অস্বীকার করেছে। বুক ধক ধক করে ওঠে, শরীরের রক্ত যেন এক ঝটকায় মাথায় উঠে আসে। তীব্র রাগে দাঁত চেপে ধূসর এক পা এগিয়ে যায়, গলায় দমচাপা গর্জন। আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি ইচ্ছেকে কখনোই ছাড়ব না মা, কখনো না। ধূসরের গলা কাঁপে, কিন্তু কণ্ঠে নিঃসংশয় দৃঢ়তা। তুমি সব পারো ভুলে যেতে, আমি না। আমি তাকে ভালোবাসি, শুধু আজ থেকে না, মরণের আগ পর্যন্ত। আর আমার মরণ হবে তখনই, যেদিন ওর চোখে আমার জন্য এক ফোঁটা অনুভব থাকবে না। ধূসর একটানা বলে চলে, চোখে পানি জমলেও কণ্ঠে কোনো ভাঙন নেই। ইচ্ছেকে আমি শুধু ভালোবাসি না,
আমি জানি, আমি তাকে বুঝি, আমি তাকে নিঃস্বার্থভাবে চাই। ইচ্ছে আমারই থাকবে। এই ভালোবাসার ওপর কেউ রাজনীতি খেলার চেষ্টা করলেই আমি সে রাজনীতিকেও শেষ করে দেব। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, শুধু ধূসরের শ্বাসপ্রশ্বাস যেন তীব্র কোনো যুদ্ধের শেষ ধ্বনি। হৈমন্তী কিছুক্ষণ নীরব তাকিয়ে থাকে। ছেলের চোখে চোখে ছিল না কোনো অহংকার, ছিল না হুমকি, ছিল শুধু অভিমানে ভেজা তীব্র ভালোবাসার সুর। ইনায়েত তালুকদার একদম গম্ভীর গলায় বলে উঠেন এমন সময়ে, হৈমন্তী, এসব বিষয়ে আর তুমি ভেবে কোনো লাভ নেই। ঘরের মেয়ে ঘরে থাকাই তো সর্বোত্তম। আমাদের এই সিদ্ধান্তই সবার মঙ্গল বয়ে আনবে। ইনায়েত সাহেবের কণ্ঠে ছিল একরকম স্থিরতা, যেন অনেক ভেবেচিন্তেই কথা বলছেন। রফিক সাহেব সরাসরি কিছু না বললেও মুখাবয়ব বলছে তিনি সন্তুষ্ট, এই সম্পর্কটা তারও পছন্দ হয়েছে। কিন্তু হৈমন্তী তালুকদার সেই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ে কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা স্বরে বলে উঠলেন, তাহলে বুঝলাম, আমার মতামতের এখানে কোনো মূল্যই নেই। আমার ইচ্ছা, আমার আপত্তি, সবই অবান্তর। চোখে মুখে বিস্ময়, ক্ষোভ আর হতাশার ছায়া নিয়ে ধীরে ধীরে আবার বলেন হৈমন্তী, তোমরা তাহলে সত্যিই মনে করো, আমার কোনো মতামতের প্রয়োজনই নেই? আমি কেবল এই পরিবারের একজন স্ত্রী, যার কাজ কেবল চুপ করে সিদ্ধান্ত মেনে নেওয়া? আমার ছেলে, আমার আদরের ছেলে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেখানে আমার একটুও কথা বলার অধিকার নেই? কণ্ঠে ছিল এক গভীর আক্ষেপের সুর, কিন্তু চোখ দুটি জ্বলছিল অভিমানে। তারপর নিজেকে আর সামলাতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে উঠে নিজের স্বামীর উদ্দেশ্য, এইখানে আমি আর এক মুহূর্তও থাকতে পারব না। ঈশিতার বাবা, আপনি দয়া করে দ্রুত গাড়ির ব্যবস্থা করুন। আমি আজই বাড়ি ফিরতে চাই, এখনই। এই বলে রাগে, অভিমানে আর অপমানে হনহন করে ঘরের ভেতরে ঢুকে পড়েন হৈমন্তী। দরজাটা ভেতর থেকে ধপ করে বন্ধ করে ফেলে। বাইরে রয়ে গেল নীরবতা, আর ইনায়েত তালুকদারের মুখে এক নিঃশব্দ উত্তাপ। সবের মধ্যে নীরব হয়ে বসে আছেন রস্তম মির্জা। বাইরের বিশৃঙ্খলা, চারদিকে চিৎকার, কান্না আর উত্তেজনার মাঝেও যেন একা তিনি ডুবে আছেন নিজের গভীর চিন্তায়। চোখের নিচে কালশিটে দাগ, কপালে ভাঁজ, গালভর্তি ক্লান্তির ছাপ, সব মিলিয়ে রস্তম মির্জা যেন এক জ্যান্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে বসে আছেন ঘরের এক কোণে। চোখে কোনো রাগ নেই, অভিমানও না, আছে কেবল এক ধরনের বিষণ্ণতা। নিজের ছেলের বিয়ে, জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি, যেখানে তিনি চেয়েছিলেন হাস্যোজ্জ্বল মুখে অতিথিদের পাশে দাঁড়াতে, ছবি তুলতে, নাচ গানে মাতোয়ারা হতে, সেই আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। আর এই বিষাদের উৎস কেউ আর নয়, স্বয়ং তার রক্তের সম্পর্কের মানুষ আলিম মির্জা। ভাগ্নির ওপর এমন অমানবিক আক্রমণ, এমন নোংরা ষড়যন্ত্র যে নিজেরই ভাই করে, তা রস্তম মির্জার পক্ষে মেনে নেওয়া দুর্বিষহ। তার নিজের পেটের ভাই না হলেও রক্তের সম্পর্কে কাছের মানুষ তো ছিল। সেই মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে নিজেরই রক্ত, নিজেরই আত্মীয়ের জীবনে এমন কালো অধ্যায় রচনা করতে পারে? বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়। বারবার নিজেকে অপরাধী ভাবছেন, আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে, কোথাও না কোথাও তিনিও ব্যর্থ, পরিবারকে একসাথে রাখতে পারেননি, চোখে আঙুল দিয়ে দেখতে পারেননি এই ভয়াবহতা আসতে চলেছে। কেউ হয়তো বলতেই পারে, তার কিছু করার ছিল না, কিন্তু একজন অভিভাবক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে তার মন মানছে না এই যুক্তি। রস্তম মির্জার পাশে বসে জয়, নিজের ছেলে, যার আজ নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল। ছেলের চোখে আনন্দের কোনো রং নেই, আছে দুশ্চিন্তা আর বাবার কাঁধে হাত রেখে তাকে শক্ত থাকার কথা বলা। জয় কাপা গলায় বলছে, আব্বা প্লিজ এমন করো না, আমরা একসাথে সামলে নেব। সবাই আছে পাশে, আপনি ভেঙে পড়লে আমরা কি করে সামলাব? রস্তম মির্জার স্ত্রীর, জাকিয়া মির্জার চোখে জল টলমল করছে, অথচ মুখে এক কঠিন শক্তি নিয়ে তিনি রোকসানা আর ইচ্ছের পাশে বসে আছেন। যেন মা হয়ে সমস্ত যন্ত্রণা নিজে গিলে অন্যদের মমতায় জড়িয়ে রাখতে চান। তিনি বলছেন, কান্না থামাও সানা, যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন একসাথে, এইটাই বড় কথা। মির্জাভাই যা করেছে তার বিচার হবেই, কিন্তু তোমরা ভেঙে পড়লে চলবে না। আমাদের এখন নতুনভাবে শুরু করতে হবে। রোকসানা ঠোঁট কামড়ে কান্না চেপে রাখছেন, আর ইচ্ছে চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখ দুটি লাল।
যেন সব কিছুর পরেও তার নিজের কোনো অনুভব নেই, শুধু এক অপার শূন্যতা ঘিরে রেখেছে তাকে। জাকিয়ার কথাগুলো যেন কানে ঢুকছে ঠিকই, কিন্তু হৃদয় পৌঁছাতে পারছে না। পুরো বাড়িটা তখন কেমন নিঃশব্দ হয়ে গেছে। বাইরে যত গলাবাজি, উত্তেজনা, প্রশ্ন আর উত্তর, ভেতরে ততটা ভারী এক নিস্তব্ধতা, যেন চারপাশে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। এমন একটি পরিবার, যারা এক সময় সুখ সম্প্রীতির প্রতীক ছিল, আজ সেখানে বিশ্বাসের ভাঙন, রক্তের বিশ্বাসঘাতকতা আর নীরব কান্না। রস্তম মির্জা মাথা নিচু করে ফিসফিসিয়ে বলেন, আমি তো ভাবতেই পারিনি আমাদের ঘরেই এমন এক ভয়ঙ্কর সাপ লুকিয়েছিল। জয় তার বাবার হাত চেপে ধরে বলে, আব্বা আপনি আমাদের শক্তি। আপনি ভেঙে পড়লে আমরা হারিয়ে যাব। এইসবের মাঝে সময় থেমে থাকে না, বরং সময় যেন খুব ধীরে চলতে থাকে, প্রতিটি মুহূর্ত দগদগে হয়ে ওঠে। আর ইচ্ছের জন্য সবাই এক এক করে নিজের নিজের জায়গা থেকে দাঁড়াতে শুরু করে। আর রস্তম মির্জা, তিনি তার দীর্ঘ জীবনের এক অন্ধকার অধ্যায়ের শুরু দেখছেন, যেখানে যুদ্ধ শুধু বাইরের না, ভেতরেরও। এখন শুরু হবে প্রতিশোধ, বিচার আর সম্পর্কের নতুন করে সংজ্ঞায়ন। আকাশে ভোরের আলো ফুটে উঠছে, তবে সূর্যের আগমন এখনও হয়নি। সারা ছাদ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর সকালের হিমেল বাতাস। সেই বাতাসে ধূসরের রেশমি চুল এলোমেলো হয়ে উঠছে, চোখে তার দূরের বাগানবাড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা। সেখানে, দূরে কোথাও, হয়তো হারিয়ে যাওয়া সময় কিংবা একটি নাম, ইচ্ছে। ধূসর দুই হাত পকেটে ঢুকিয়ে স্থির দাঁড়িয়ে, ঠোঁটে কোন শব্দ নেই, চোখে হাজার শব্দ। কপালে বয়ে যাওয়া একগুচ্ছ চুল মাঝে মাঝে চোখে এসে পড়ছে, কিন্তু ধূসর তাতে কিছু মনে করছে না। এমন সময় পেছনে থেকে এসে রাদিফ ধীরে ধীরে ধূসরের কাঁধে হাত রাখে। এইখানে কি করছিস ধূসর? এই নীরবতা তো তোর জন্য নয়। ধূসর কিছু বলে না, বরং চোখ এখনও বাগানবাড়ির দিকে, যেন ওই বাড়িটার ইট পাথরের ফাঁকেও সে ইচ্ছের নিঃশ্বাস খুঁজছে। রাদিফ একটু থেমে আবার বলে, সব ভুলে যারে, তুই এখনও ওর জন্য নিজের ভেতরের শান্তিটুকু পুড়িয়ে ফেলছিস। আজ তো তোর নিজের দিন, তোর জীবনের সব চাইতে বড় পাওনা, তুই নিজেই তো বলতি, যদি কখনো ইচ্ছে তোর হয়, তাহলে জীবন শুরু হবে নতুন করে। ধূসর ধীরে মুখ ঘোরায়, মুখে হাসির কোনো রেখা নেই, কিন্তু চোখে নিঃসীম দৃঢ়তা। নিচু গলায় বলে, জীবন শুরু হবার কথা ছিল ওকে নিয়ে, আর এখন শুরু নয়, আমি শেষ দেখতে এসেছি রাদিফ। রাদিফ চুপ করে যায়। এই মুহূর্তে কিছুই বলার থাকে না, কেবল সূর্যের প্রথম রশ্মি তখন ছাদের এক কোণায় এসে পড়ে। আর ধূসর, আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমন একজন সৈনিক চায় আকাশ তার যুদ্ধের সাক্ষী হোক। শেষের আগমুহূর্তে হয়তো শান্তি নেই, তবে যুদ্ধ থামেনি, তাও ইচ্ছে ঘুড়ির জন্য। ধূসর গম্ভীর মুখে পা ফেলে নিচে নামার সিঁড়ির দিকে এগিয়ে যায়, রাদিফের প্রশ্নবৃদ্ধ দৃষ্টি উপেক্ষা করে। প্রতিটি ধাপে ধূসরের পায়ের ভার যেন মেঝেতে ধ্বনি তুলছে, যেন আগমনের বার্তা দিচ্ছে। পেছনে রাদিফ দাঁড়িয়ে থাকে, নীরবে। ধূসর পকেটের দুই হাতে হাত ঢুকিয়ে, শান্ত অথচ দৃঢ় ভঙ্গিমায় একে একে ধাপ পেরিয়ে আসে, যেন এক সৈনিক যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। নিচতলায় বসার ঘরে আলো হালকা কমিয়ে রাখা, অস্থির বাতাস যেন চারপাশে থমকে গেছে। সেখানে আগে থেকেই বসে আছে তৃণু, তৌফ, ধূসরের বাবা এবং চাচা, সবার মুখেই এক ধরনের অস্থিরতা, চাপা টেনশন। ঘরের মাঝখানে একটা সোফায় বসে আছে রোকসানা, কোলে গুটিয়ে রাখা একটি ছোট শরীর, ইচ্ছে। চোখ বন্ধ, মুখে নিস্তেজ ভাব, যেন একটাই নাম এখন সবার চিন্তার কেন্দ্রবিন্দুতে, ইচ্ছে। ধূসর ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়। তার চোখ পড়ে রোকসানার কোলে নিঃশ্বাস পড়ে থাকা ইচ্ছের মুখে। ধূসরের দৃষ্টি ঠান্ডা, কিন্তু ভিতরের ঝড় যেন দুই চোখে স্পষ্ট। এই এক পলকের দৃষ্টিতে জমে থাকা হাজারটা অনুভূতির ছায়া পড়ে। চারপাশ নিস্তব্ধ, কারো কোনো শব্দ নেই। ধূসর তাকিয়ে থাকে, নির্বাক, অচঞ্চল, যেন এই মুহূর্তে পৃথিবীর বাকি সব অনুপস্থিত, কেবল ইচ্ছে আর সে মুখোমুখি, নিঃশব্দে। ধীর পায়ে ধূসর রোকসানার সামনে এসে দাঁড়ায়, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা, উত্তাপ আর গর্জন থেমে গেছে ঠিক এই এক মুহূর্তের জন্য। সোফায় বসে থাকা রোকসানার চোখে তখনও উদ্বেগ, ক্লান্তি আর একরাশ মাতৃত্বের উৎকণ্ঠা। ধূসর কোনো শব্দ না করে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে রোকসানার ঠিক সামনে,
যেন নিজেকে সম্পূর্ণভাবে তুলে দেয় রোকসানার স্নেহের ছায়ায়। তারপর খুব আলতো করে, সাবধানে, যেন ভাঙা কাচের মতো স্পর্শ করছে, ধূসর রোকসানার দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সেই মুঠোর মধ্যে অসীম সম্মান, মমতা, আর হৃদয়ের এক নিঃশব্দ কাঁপন। মা আর ছেলের সম্পর্ক অনেক সময়ই নীরবতার মধ্যেই গভীর হয়ে ওঠে, আর এই মুহূর্ত সেই নীরবতার শ্রেষ্ঠ প্রকাশ। ধূসর মায়াবী চোখে রোকসানার চোখে চেয়ে থাকে, এক মুহূর্ত, দুই মুহূর্ত। তারপর কাপা গলায় বলে উঠে, আমি কথা রেখেছি, মামুনি। আগে জেদ ছিল, জিততে চাওয়া ছিল, কিন্তু আজ এটা নিখাদ ভালোবাসা। খাঁটি, নির্মল, নিঃশর্ত ভালোবাসা। রোকসানা কোনো শব্দ করেন না, শুধু চোখ ভিজে ওঠে মুহূর্তেই। রোকসানার মনে হয় ধূসর সেই ছোট্ট ছেলেটি, যে খেলনার জন্য রাগ করে গাল ফুলিয়ে বসে থাকত, যে রাতে জেগে উঠে মাম্নির কোলে মুখ গুজে ঘুমাতে চাইত। সেই ধূসরি যেন ফিরে এসেছে আবার, আরও পরিণত হয়ে, আরও ভালোবেসে। রোকসানা ধীরে ধীরে ধূসরের হাত দুটো নিজের বুকে টেনে নেন। একবার নয়, দুইবার পরপর চুমু খান সেই হাতের ওপর, যেন আশীর্বাদে মুড়ে দেন ধূসরকে। তারপর নিজের কপালের কোচা সোজা করে ধূসরের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি জানি তালুকদার আব্বা, তুমি কখনো ভুল করতে পারো না। আমাদের গর্ব, আর আমার ভরসা। ধূসর এবার নীরবে উঠে দাঁড়ায়। চারপাশে তখনও শোরগোল, কান্না, উদ্বেগে জর্জরিত পরিবেশ। কিন্তু ধূসরের চোখে তখন শুধুই এক জেদ। এক চিলতে দেরিও যেন আর সহ্য হচ্ছে না তার। সোজা এগিয়ে গিয়ে রোকসানার কোলে শুয়ে থাকা ইচ্ছেকে এক ঝটকায় নিজের বাহুতে তুলে নেয় ধূসর। সকলের চক্ষু চড়ক গাছ, যেন এই দৃশ্য কেউ কল্পনাও করেনি। রোকসানা প্রথমে কিছু বলতে গিয়েও থেমে যান। ছেলের চোখে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে তার ক্ষমতা পর্যন্ত যেন তুচ্ছ। লজ্জা, ভয় আর বিস্ময় চুপ করে থাকেন তিনি। আর সেই মুহূর্তে বাড়ির অন্যরা, বিশেষ করে আত্মীয় স্বজন, চোখ বড় করে তাকিয়ে থাকে, কারো মুখে কোনো শব্দ নেই। ধূসরের বাহুতে থাকা ইচ্ছে যেন এক মুহূর্তে জ্বলে ওঠে লজ্জায়। মুখের চারপাশ রক্তিম হয়ে যায়। বাবার সামনে, চাচাদের সামনে এইভাবে? ইচ্ছে ছটফট করতে থাকে ধূসরের হাত থেকে বেরিয়ে যেতে, শরীর গুটিয়ে নেয় লজ্জায়। ফিসফিস করে গলা নামিয়ে বলে ওঠে, নামিয়ে দিন, অসভ্য পুরুষ, প্লিজ। সবাই দেখছে। এর বিপরীতে ধূসর শুধু ইচ্ছের দিকে মুখ নামিয়ে বলে, রেড স্ট্রবেরি। অসভ্যতামির কিছু না করতেই অসভ্য হয়ে গেলাম? তাহলে আজকে ২৭ বছরের ধৈর্যের সীমানা পার করি? ধূসরের ঠান্ডা, নির্ভার কণ্ঠে এমন জেদ যেন বাতাস কাঁপিয়ে দেয়। ইচ্ছে চুপ করে যায়। তার হৃদয়জুড়ে তখন কেবল ধূসরের উষ্ণ নিঃশ্বাস, কণ্ঠের ভয়াবহ স্থিরতা, আর চারপাশের থমথমে পরিবেশ। ধূসর নিজের বাহুতে ইচ্ছেকে শক্ত করে আগলে ধরে দৃঢ় পায়ে মির্জা বাড়ির বাইরে পা বাড়ায়। চোখে মুখে বিস্ময়, আনন্দ ছায়া নিয়ে উপস্থিত সবাই একে একে পেছনে সরে দাঁড়ায়। কেউ কিছু বলতে চায়, কেউ চুপ করে নিঃশ্বাস চেপে রাখে। হঠাৎই পেছনে থেকে একটি কণ্ঠস্বর ধূসরকে থামিয়ে দেয়। ইনায়েত তালুকদারের গম্ভীর কণ্ঠ, চোখ জ্বলছে অভিমানে, অথচ কণ্ঠে ভর করে এক ধরনের পিতৃস্নেহ আর অপার নিয়ন্ত্রণের সুর। সাফিয়াকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ ধূসর? ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো, আমি এখনও জীবিত। ধূসর দাঁড়ায় না, পেছনে ফিরে তাকায় না একবারও। সামনের দিকে তাকিয়েই কণ্ঠ নীরব অথচ শানিত। আপনার, সাফিয়া, এখন তার স্বামীর কোলে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছে। আর সে স্বামী আমি। আপনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আমি যা নিতে এসেছিলাম, তা নিয়েই ফিরছি, আমার ইচ্ছেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে বাতাস ছেদ করে যায়। এক মুহূর্তে মুখ থুবড়ে পড়ে সব কর্তৃত্ব, সব অহংকার। আর ধূসর, সে এক হাতে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে সময়কে থামিয়ে দেয়ার মতো দৃঢ়তায় মির্জা বাড়ির গেট পেরিয়ে যায়। শীতল সকালের বাতাস রক্তের তাপ ছুঁয়ে যায় যেন, আর ইচ্ছে, কেবল ধূসরের বুকের ধ্বংসাত্মক স্পন্দনে মাথা গুজে থাকে। কিছুক্ষণ পর মির্জা বাড়ির ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ ব্রেঞ্চ ছুটে চলে রাস্তার বুক চিরে। ঘূর্ণায়মান চাকা যেন আজ কোনো গন্তব্য নয়, বরং কোনো অদৃশ্য প্রতিজ্ঞার দিকে ধাবমান। ব্রজ্র কণ্ঠে চালকের আসনে বসে ধূসর, মুখে কোন আবেগ নেই, চোখে স্থির দৃষ্টি, সামনের রাস্তা যেন তার প্রতিপক্ষ, আর সময় যেন প্রতিযোগী। কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর ধূসরের নিঃশব্দ প্রতিজ্ঞা। গাড়ির ভেতরে ধূসরের পাশের সিটে বসে ইচ্ছে।
জানালার কাচ নামিয়ে দিয়েছে। সকালের কোমল হাওয়ায় তার এলোমেলো চুল উড়ছে। ইচ্ছে জানালার বাইরে মুখ বের করে চোখ বন্ধ করে রেখেছে, এমনভাবে যেন একটুখানি মুক্তি খুঁজছে, হাওয়ার পরশে নিজেকে হারিয়ে দিতে চাইছে। কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই মুহূর্তগুলোর চিত্র, যখন সব ওলট পালট হয়ে গিয়েছিল। ধূসর ভাইয়ের মুখ, তার কঠোর চোয়াল আর গভীর চোখ, তার বলা প্রতিটি শব্দ যেন এখনও কানে বাজে। অন্যদিকে বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তৃণ, রাদিফ আর তৌফ ধূসরের এমন প্রতিজ্ঞার কথা শুনে একসাথে হেসে ওঠে। তৌফ তো খুশিতে সিস বাজিয়ে ফেলে। তৃণ মুচকি হেসে বলে, এই তো আমাদের ধূসর, প্রেমিকের ছায়ায় যোদ্ধা। অন্ধকার ঘরের ভেতরে ঈশিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে তৃণ। আলো বলতে শুধু জানালা দিয়ে আসা এক টুকরো হালকা হলুদ আলো, যা ঈশিতার মুখে পড়ে তার লজ্জা মাখা অভিব্যক্তিকে স্পষ্ট করে তোলে। ঈশিতার চোখের পাপড়ি ভারী, ঠোঁট কাঁপছে অল্প, নিঃশ্বাস যেন গভীর হয়ে এসেছে। তৃণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার চোখে। এক হাতে ঈশিতার কোমর শক্ত করে ধরে, আরেক হাতে চিবুকটা আলতো করে তোলে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে আমার। তৃণের গলা ভারী হয়ে আসে, ধূসর আমার আগে বিয়ে করে ফেলল, এটা আমি মেনে নিতে পারছি না জান। আমার রক্ত গরম হয়ে যায় যখন ওদের একসাথে দেখি। আমি আর সইতে পারছি না। আমি আর লুকিয়ে থাকতে পারবো না। বলেই তৃণ ঈশিতার গালে ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে। ঠোঁটের কোণে এক তৃষার ছোঁয়া, অথচ গভীরে একরকম যন্ত্রণাও লুকিয়ে। ঈশিতা চমকে উঠে, তারপর ধীরে ধীরে তৃণকে জড়িয়ে ধরে। হাত দুটো তৃণের পিঠে গিয়ে থামে, যেন সেই জ্বালাটুকু ভাগ করে নিচ্ছে। তৃণের নিঃশ্বাস এবার ঈশিতার কানের পাশে এসে থামে। আমি খুব দ্রুত ধূসরকে সব বলতে চাই। জানিয়ে দিতে চাই আমাদের কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশিতা এবার ঠোঁটে আঙুল তুলে চুপ করিয়ে দেয় তৃণকে। চুপ, গলায় মায়া মেশানো সুর, আমার পরীক্ষা শেষ হোক না আগে। আর কদিনই তো, তারপর আপনি বাড়িতে প্রস্তাব দিন। আম্মু আব্বু যখন জানবে আপনি আমার পাশে চিরদিন থাকতে চান, তখন না হয় সবকিছু নতুন করে শুরু হবে। তৃণ ধীরে ধীরে ঈশিতার আঙুল নিজের হাতে নিয়ে ধরে রাখে। মাথা নিচু করে বলে, তুই পালিয়ে যাবি না তো? ধূসর বা কেউ যদি আমাকে ভুল বোঝে, যদি আমাদের আলাদা করার চেষ্টা করে। ঈশিতা মাথা নাড়ে। আমি আপনার, শুধুই আপনার। কেউ যদি আমাদের ভুল বোঝে, তাদের ভুল প্রমাণ করব আমরা একসাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না তৃণ। এইটুকু বিশ্বাস রাখতে পারেন। তৃণ তখন ঈশিতাকে আবার জড়িয়ে ধরে। চোখ দুটো বুজে, গভীর নিঃশ্বাসে যেন নিজেকে সম্বরণ করে। ঘরের অন্ধকার আরও গাঢ় হয়, কিন্তু তাদের ভালোবাসার আবেশে ঘরটা যেন এক গোপন, নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যেখানে শুধু দুটো মানুষের স্পর্শ, প্রতিজ্ঞা আর হৃদয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এমন সময় বাহিরে থেকে রুহির চিন্তিত গলা ভেসে আসে। ঈশিতা, তুই কোথায়? ডাকটা শুনে ঈশিতার ভেতরে হঠাৎ ভয় চেপে বসে, চোখে মুখে ছায়া নামে উৎকণ্ঠার। তৃণর চোখের দিকে তাকিয়ে বলে উঠে, চাপা স্বরে, ছেড়ে দিন আমায়, রওনা দিতে হবে। রুহি ডাকছে। কেউ কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তৃণ যেন কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার মুখের দিকে, একটু বেদনার মতো, একটু তৃষার মতো। তারপর খুব ধীরে, খুব নরম করে ঈশিতাকে নিজের বাহু থেকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো আরেকটু শক্ত করে, গভীরভাবে আলিঙ্গন করে নেয় ঈশিতাকে। যেন সে মুহূর্তটাই তার চিরকালের হয়ে থাকুক। ঈশিতা একবার চোখ নামিয়ে নেয়, কিছু না বলে নিঃশব্দে সরে যায়, রুহির দিকে হাঁটা দেয়। আর তৃণ দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বুকের মাঝে ঈশিতার শেষ আলিঙ্গনের উষ্ণতা আগলে রেখে। বেলা গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে ধীরে ধীরে। আকাশের বুকে ছড়ানো লালচে আভা, যেন কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগের সেই নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়ছে চারদিকে, পাখিরা ব্যাকুল হয়ে ফিরে যাচ্ছে তাদের নিরাপদ নীড়ে, আর হাওয়ার বুকে যেন এক অদ্ভুত ভার। মেঘ যেন ধীরে ধীরে চেপে বসছে শহরের বুক জুড়ে। গরমের দিন হলেও সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এসেছে, ঠিক যেন কিছু একটা ঘটতে চলেছে। প্রকৃতির এই অদ্ভুত আচরণ টের পায় না সবাই, তবে যারা মন দিয়ে অনুভব করে, তাদের কাছে এই বদলে যাওয়া সন্ধ্যা যেন কোনো অশনি সংকেত। মহাসড়কে সারি সারি যানবাহনের শব্দের মাঝে, একটানা হর্নের আওয়াজে মাঝে মাঝে ছেদ পড়ে নিস্তব্ধতার। ঠিক সেই কোলাহলের মাঝেই কালো রঙের মার্সিডিস বেঞ্চ ছুটে চলছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে।
গাড়ির কাঁচ খোলা রাখা, বাইরের আলো প্রতিফলিত হয়ে যেন ভিতরের অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটির চোখে স্পষ্ট একটা লক্ষ্যভেদী দৃষ্টি, চোখজোড়া স্থির, ঠোঁট চেপে ধরা, যেন মন জুড়ে গুমরে উঠছে একটা প্রতিজ্ঞা। ধূসর এক হাতে স্টিয়ারিং ধরে নিঃশব্দে ড্রাইভ করছে, অন্য হাতে ইচ্ছেকে আলতোভাবে জড়িয়ে রেখেছে বুকের সাথে, যেন একটুও না নড়ে। ইচ্ছে গুটিসুটি মেরে ধূসরের বুকের উপর ঘুমিয়ে আছে, নিঃশ্বাসের ভারে ধূসরের বুকে ধাক্কা দিচ্ছে নরম তালে। গাড়ির মধ্যে কেবল ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ, আর মাঝে মধ্যে বাইরে থেকে আসা ঝিরিঝিরি হাওয়ার শব্দ। ধূসর ড্রাইভ করছে, চোখ সামনে, অথচ মন বারবার চলে যাচ্ছে ইচ্ছের দিকে। চোখ বারবার এক পলক ইচ্ছের মুখের উপর থামে, যেন নিশ্চিত হতে চায়, এই মেয়ে এখন তার, শুধু তার। নিজের চোখের সামনে থাকা এই অস্তিত্বটুকু এতটাই দামি, যে বারবার না তাকিয়ে যেন নিজেকে স্থির রাখতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধূসর, কেবলমাত্র নিজের ভেতরের সংশয় আর অব্যক্ত ভয়গুলো সামলে নেওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে দু একটা গাড়ি হুশ করে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু ধূসরের মন খালি একটাই কথা ঘুরছে, ইচ্ছে এখন নিরাপদে আছে। যতক্ষণ সে আছে, কেউ ছুঁতে পারবে না তাকে। বেশ কিছুটা সময় এভাবে যাওয়ার পর ধীরে ধীরে গাড়িটি থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান তড়িঘড়ি করে এগিয়ে আসে, জানালা দিয়ে ধূসরকে দেখে সালাম ঠুকে গেট খুলে দেয় দ্রুত। ভারী গেটের শব্দে ইচ্ছে একটু নড়ে ওঠে, তবে পুরোপুরি জাগে না। ধূসর এক ঝলক তাকায় ইচ্ছের দিকে, মুখে মৃদু শান্তির ছায়া, চোখে এক ধরনের শীতল তীক্ষ্ণতা। গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তালুকদার বাড়ির অন্ধকার, ছায়াময় আঙিনায় লনে। মনে হয় এই বাড়ির বাতাসে পর্যন্ত রহস্য জমে আছে, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। অন্যদিকে ইচ্ছে আবার নড়েচড়ে উঠে ধূসরের বুকের মধ্যে মুখ গুজে দেয়, হাতের মুঠোয় ধূসরের শার্টটা আঁকড়ে ধরে ঘুমের ভেতরেই যেন আরও গভীর আশ্রয় খোঁজে। নিঃশ্বাসগুলো ভারী, মুখে প্রশান্তি, তবু শরীরের ছোট ছোট নড়াচড়ায় বোঝা যায়, ইচ্ছে গভীর ঘুমের মাঝেও ধূসরকে অনুভব করছে, এক মুহূর্তের জন্যেও যেন ধূসরকে ছেড়ে দিতে চায় না। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে প্রশ্রয় মাখা মায়া। হাতটা বাড়িয়ে ইচ্ছের কপালের চুল সরিয়ে দেয়, তারপর আলতো করে গালটা ছুঁয়ে বলে, বাবুর আম্মু, উঠে পড়, বাড়ি যেতে হবে। ইচ্ছে চোখ না খুলেই শার্টটা আরও শক্ত করে ধরে, যেন কিছুতেই ছাড়বে না। ধূসর মুচকি হেসে ইচ্ছের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে, নাকি স্বামীর কোলে চেপে যাওয়ার ধান্দা। ধূসরের কণ্ঠের গভীরতা, গরম নিঃশ্বাস, আর এত কাছ থেকে ফিসফিসে স্বর, সবকিছু মিলে যেন মুহূর্তেই ইচ্ছের ঘুম ছুটে যায়। এক লাফে উঠে বসে পড়ে, মুখ লজ্জায় লাল হয়ে যায় নিমেষেই, চোখ নামিয়ে ফেলে দ্রুত ইচ্ছে। ধূসর হাসে, চোখে মুখে খুনসুটির চিহ্ন, আর ইচ্ছে নিঃশব্দে কেবল মাথা নিচু করে বসে থাকে, যেন নিজের অজান্তেই কিছু বলে ফেলেছে শরীর, যা মন বলতে পারেনি এখনও। রাতের বাতাসে এক ধরনের অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে চারদিকে, আকাশে তারা ঝলমল করলেও, মাটির নিচে যেন এক রহস্যের চোরাস্রোত বইছে। তালুকদার বাড়ির সামনে কালো গাড়িটা এসে থেমেছে অনেক আগে। ইচ্ছের মুখের দিকে আর একবার তাকিয়ে ধূসর ধীর পায়ে গাড়ির দরজা খুলে বাইরে নামে, মুখে একরাশ কঠিন নীরবতা। গাড়ির ভেতর মাথা নিচু করে বসে এখনও ইচ্ছে। চোখে মুখে অস্বস্তি, শরীর জুড়ে যেন হালকা কাঁপন। ধূসর ভাইকে দেখার সাহস পায় না, এতক্ষণ যে সাহসে বসেছিল, তা যেন হঠাৎ করেই কোথাও হারিয়ে গেছে। কিন্তু হুট করেই গাড়ির অন্যদিকের দরজার শব্দে চমকে ওঠে ইচ্ছে। মুখ তুলে তাকায়, আর মুহূর্তেই চোখে পড়ে সেই চেনা মুখটা। ধূসর ভাই, দাঁড়িয়ে, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, ঠিক যেন কিছু বলার প্রয়োজনই নেই এমন একটা অভিব্যক্তি নিয়ে। এরপর আর কিছু বুঝে ওঠার সুযোগ নেই। ধূসর নির্দ্বিধায় ঝুঁকে পড়ে ইচ্ছেকে নিজের বাহুতে তুলে নেয়, একটা শব্দও না বলে। ইচ্ছে প্রথমে থতমত খেয়ে যায়, ঠোঁট কাঁপে, শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে পড়ে। কিন্তু ধূসরের বাহু শক্ত, স্থির, যেন একটা নিরাপদ দুর্গ। ধূসর দৃঢ় পায়ে তালুকদার বাড়ির মেইন গেটের দিকে এগিয়ে চলে। ইচ্ছে তার কোলে, ধূসর চোখে, আর চারপাশ অদ্ভুতুরে হয়ে যায়। ইচ্ছে আরও লজ্জায় গুটিয়ে যায়, গাল রক্তিম হয়ে বুকের কাছে হাত শক্ত করে আঁকড়ে ধরে ধূসরকে। যেন এই একজনই তার আশ্রয়, তার ভয়, লজ্জা, প্রেম আর এক অজানা অনুভবের সম্মিলিত ঠিকানা।
কলিংবেলের যান্ত্রিক শব্দ কানে যাওয়া মাত্রই মালা দৌড়ে আসে তালুকদার ভবনের মূল দরজার দিকে। ঘড়ির কাঁটা তখন রাত নেমেছে ইঙ্গিত করলেও ভবনের প্রতিটা কোণ নিস্তব্ধতা ভেঙে যেন প্রস্তুত হয়ে আছে কোনো অচেনা ঘটনা ঘটার অপেক্ষায়। মালা দরজা খুলতেই তার চোখ কপালে উঠে, দেখে ধূসর তালুকদার তার কোলে একজন তরুণীকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে যেন ধূসরের বুকের কাছে মুখ লুকিয়ে রেখেছে, চুপচাপ, নির্ভার। ভাইজানের কোলে এক নারীমূর্তি, ইচ্ছে শরীর ঢেকে আছে শাড়িতে, মাথা নিচু, চোখে এক অদ্ভুত লজ্জা আর লাবণ্যের মিশেল। মালা চোখ বড় করে তাকিয়ে থাকে, যেন বুঝে উঠতে পারছে না এই মুহূর্তের তাৎপর্যটা আসলে ঠিক কী। মালার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, কিন্তু শব্দ করে কিছু বলার সাহস হয় না তার। ইচ্ছে ধূসরের কোল থেকে নামতে চায়, ছোটাছুটি করে ব্যাকুল হয়ে ওঠে। গাল তখনও লজ্জায় রক্তিম, চোখে জল টলমল করছে। কিন্তু ধূসর নিজের কণ্ঠে এক স্থির, অথচ গভীর দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় এক ধাপ। সদর দরজা পার করে লিভিং রুমের অভ্যন্তরে পা রাখতেই ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আপনাকে স্বাগতম মিসেস ধূসর তালুকদার। ধূসর ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে থেমে আবার, আপনার শ্বশুরবাড়ি আপনাকে পেয়ে ধন্য। আমার ২৭ বছরের একাকী জীবনের আজ থেকে ইতি টানছি আমি। ইচ্ছে ধূসরের কাঁধে মুখ গুজে লুকিয়ে রাখে নিজের লাল হয়ে যাওয়া মুখ। ধূসরের সেই গম্ভীর অথচ আশ্চর্য কোমল কণ্ঠ যেন ইচ্ছেকে মোহিত করে, স্পর্শ করে আত্মার গভীরে। চোখ বন্ধ করে আবেশে নিজেকে সঁপে দেয় ইচ্ছে, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে যায় এই কথাগুলোর মাঝে। মালা এখনও দাঁড়িয়ে, চোখ বড় করে তাকিয়ে আছে। তার মনে হয় সে কোনো সিনেমার দৃশ্য দেখছে, তালুকদার ভাইয়ের মতো পুরুষ, যাকে সে চেনে প্রচণ্ড গম্ভীর আর নির্ভীক বলে, সে আজ নিজের কাঁধে তুলে এনেছে ইচ্ছেকে, ঘোষণা করেছে স্ত্রী বলে। কি হচ্ছে আসলে? সব প্রশ্ন জমা হয়ে থাকে বাতাসে। ভবনের প্রতিটি দেয়ালে যেন প্রতিধ্বনি বাজে, মিসেস ধূসর তালুকদার। আর ঘরের কোণে জমে থাকা রাত যেন একটু একটু করে গাঢ় হতে থাকে, ঠিক যেমন কোনো রহস্য গল্প ধীরে ধীরে জমে ওঠে পরবর্তী বিস্ফোরণের অপেক্ষায়। মনের গভীরে ছায়া ফেলে কোনো অশনি সংকেত, কিছুটা লজ্জা, কিছুটা ভালোবাসা আর অনেকখানি অনিশ্চয়তা নিয়ে ইচ্ছে আজ নতুন জীবনে পা রাখল। অথচ এই শুরুর ভিতরেই লুকিয়ে আছে হাজার প্রশ্ন, আর ধূসর যেন প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই হয়ে উঠতে চায়। ধূসর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, কোলে নিস্তব্ধ ইচ্ছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। একবারও পেছনে না তাকিয়ে নিচে দাঁড়িয়ে থাকা মালকে উদ্দেশ্য করে বলে ওঠে, খাবার রেডি কর মালা। ইচ্ছেকে সরাসরি কোলে তুলে নিয়ে ধূসর সোজা ঢুকে পড়ে নিজের ঘরের ভিতর। বিছানার উপর ইচ্ছেকে আস্তে করে বসিয়ে দেয়, তারপর এগিয়ে যায় নিজের আলমারির দিকে। সেখানে রাখা এক বড় বক্স টেনে বের করে আনে। তারপর সেটি ইচ্ছের সামনে রেখে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, বক্স খুলে যেটা সবচেয়ে পছন্দ হবে ওটাই হাতে নিয়ে বসে থাকবি কেমন? কোনো ধরনের চাপ নয়, আবার অস্বীকারের সুযোগও নেই। ধূসরের ভঙ্গিতে এক অদ্ভুত ভালোবাসার দখলদারিত্ব। ধূসর ওয়াশরুমে ঢুকে গেলে ইচ্ছে নিঃশব্দে বসে পড়ে বক্সটির দিকে তাকিয়ে। হালকা লাল গোলাপি কাগজে মোড়ানো সেই বক্সে এক ধরনের উষ্ণতা মিশে আছে, ধূসরের স্পর্শ যেন লেগে আছে প্রতিটি কোণে। ধীরে ধীরে ঢাকনা খুলতেই এক চিরকুট চোখে পড়ে, তার উপরে লেখা, অষ্টাদশী, আপনাকে আমার জীবনের 18টা বসন্ত রাঙানোর জন্য অজস্র চুমু। চোখের পাতা কাঁপে ইচ্ছের, ঠোঁটে লেগে থাকে লজ্জায় ডুবে থাকা এক অস্ফুট হাসি। চিরকুটটি দ্রুত শাড়ির নিচে লুকিয়ে ফেলে, যেন কেউ দেখে ফেলবে এমন ভয়। বুকের মধ্যে ধুকধুকিয়ে ওঠে কিছু, একটা অনুভব, যা কেবল ধূসরি সৃষ্টি করতে পারে তার ভেতর। আর কত কিছু সজ করবে ইচ্ছে ভেবে পাই না। অন্তরালটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দে থেমে যায়। নির্জন ঘর জুড়ে যেন ছায়া জমে আছে, হালকা চাঁদের মৃদু আলো জানালার ফাঁক দিয়ে পড়ে আছে বিছানার চাদরে। ইচ্ছে বিছানার এক কোণে বসে বাক্স খুলে বসে, ধীরে ধীরে একে একে সাজানো শাড়িগুলো বের করে গুনে গুনে 1, 2, 3, অষ্টাদশ সংখ্যায় এসে চোখ আটকে যায়। আগের বার 17টা শাড়ি গুনে গুনে পেয়েছিল, তবে কে দিয়েছে জানে না, তবে এইবার কিছু যেন মিলাতে পারে ইচ্ছে। কালো রঙা সিল্কের একটা শাড়ি, সারা গায়ে সূক্ষ্ম হাতে কাজ করা, পারে রূপালি জরির কাঁথা সাজ। সেই কালো গভীরতাকে যেন আরও রহস্যময় করে তোলে। শাড়িটার ভাঁজ খুলতে খুলতে ইচ্ছে একরকম অভিভূত হয়ে পড়ে, ঠিক তখনই হঠাৎ
ক্লিক শব্দে চমকে উঠে ইচ্ছে। ওয়াশরুমের দরজার লক খুলেছে। তার দৃষ্টি সে দিকেই যায়। মুহূর্তেই চোখ স্থির হয়ে আসে, গলার স্বর আটকে আসে যেন। ধূসর ভাই। হঠাৎ নির্বাক চোখ দুটো বড় হয়ে ওঠে ইচ্ছের। ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হয়ে আসে ধূসর। পুরো শরীরে শুধু কোমরে জড়ানো সাদা টাওয়েল। চওড়া বুকের ওপর শিশিরের মতো টলটল করে জমে আছে পানির কণা। কাঁধ থেকে গড়িয়ে পড়ছে অল্প অল্প পানি, যা বুকের নিচ দিয়ে পেট বরাবর চলে যাচ্ছে টাওয়েলের ভাঁজে। ভেজা চুলের ফাঁক দিয়ে পানি টপ টপ করে মেঝেতে পড়ছে। চওড়া বুক, সুঠাম পেশি, ভিজে চুল থেকে টপটপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, আর প্রতিটি ফোঁটা সুঠাম কাঁধ বেয়ে মেঝেতে পড়ছে একটা ছন্দময় স্পন্দন নিয়ে। ধূসর এক হাতে চুলে হাত চালায়, ঝাঁকিয়ে পানি সরিয়ে নেয়, অন্য হাতে তোয়ালে সামলায়। ধূসরের চোখে ক্লান্তির আভা থাকলেও তাতে লুকানো আছে ঝলসে ওঠা বিদ্যুতের মতো গভীর কিছু। ধূসর যেন জানেই না সামনে কে দাঁড়িয়ে আছে, অথবা জানলেও ইচ্ছের প্রতিক্রিয়া বোঝার প্রয়োজন বোধ করে না। সোজা পায়ের টান মেঝেতে রেখে ধীর পায়ে হেঁটে যায় পাশে থাকা ড্রেসার টেবিলের দিকে। ইচ্ছে বসে আছে স্থির হয়ে, হৃদকম্পনটা এতটাই তীব্র যে সে বুঝতেই পারছে না নিজে নিঃশ্বাস নিচ্ছে কিনা। ইচ্ছের চোখ আটকে আছে ধূসরের উষ্ণ, ভেজা শরীরে। চোখ সরাতে পারছে না, গাল জ্বলতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে, হাত থেকে শাড়িটা আলগা হয়ে যায় কিছুটা। ভারী অসভ্য হয়েছে লোকটা, বিয়ে না করতেই এইভাবেই সামনে ঘুরছে ভাবতে থাকে অষ্টাদশী। ধূসর হঠাৎ ফিরে তাকায়, চোখে এক ধরনের হালকা বিস্ময়, তবুও ঠোঁটের কোণে একটা শয়তানি রকম হাসি খেলে যায়। ভয় পেয়েছিস? স্বরে ছিল ঠান্ডা উত্তাপ, ঠিক যেমন আগুন নিভে গেলে পড়ে থাকে হঠাৎ জ্বলে ওঠার ভয়ে। ইচ্ছে চুপ, কিছু বলার সাহস পায় না। ধূসরের চোখে এমন এক রকম ছায়া, যেটা দেখে মনে হয় ও যেন মানুষ না, আগুনে পোড়া ছায়া কোনো। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে, বাম কাঁধ থেকে পানি ঝরে পড়ে ইচ্ছের পায়ের কাছটায়। দৃষ্টি পড়ে সেই কালো সিল্কের শাড়িটার ওপর যেটা ইচ্ছের হাতে এখনো ধরা। এইটা পরবি? ধূসর বলে ইচ্ছেকে। ইচ্ছে কাপা গলায় জিজ্ঞেস করে, কেন? ধূসর কিছু না বলে সামান্য হেসে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছে দম বন্ধ হয়ে আসে যেন। ধূসর কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, কারণ আজ রাতটা কালো হবে, খুব কালো, আর রেড স্ট্রবেরি পরে থাকবে আলো।